এই বছর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে গেলে কমপক্ষে 4 বছর সময় লাগবে। এই ভাইরাল নিউজটি আশা করি আপনারা সবাই শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 4 বছর সময়টা কেন লাগবে? কারণ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হয়ে গেল। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার এক আমূল পরিবর্তন হতে চলেছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ইন্টারভিউ দিচ্ছেন বা দিতে চলেছেন, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। আশা করি উপকার পাবেন। ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে, কারণ হচ্ছে আমি শুধুমাত্র ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে এখানে আলোচনা করব না। এখানে আলোচনা করব ভারতবর্ষের সমস্ত শিক্ষানীতি, যেগুলো এখনো পর্যন্ত লাগু হয়েছে 1986 থেকে 2020 পর্যন্ত। যে যে এডুকেশন পলিসিগুলো চালু হয়েছিল সেগুলো সম্পর্কে কিছু কোশ্চেন আনসার, কিছু ইনফরমেশন যেগুলো প্রাইমারি ইন্টারভিউ টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাই আপনারা সঙ্গে থাকুন এবং সময় নিয়ে দেখুন। আশা করি উপকার পাবেন। জাতীয় শিক্ষানীতি সর্বপ্রথম ভারতবর্ষে চালু হয় 1968 সালে। এরপর 1986 সালে এটি সংশোধিত রূপ আসে। তারপর 2019-এ খসড়া ও 2020 সালে এই নীতি সম্পূর্ণরূপে বৈধতা পায়। নমস্কার বন্ধুরা, আমি পার্থ। প্রাথমিক টেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষা এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের তথ্য সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে। এক নজরে একটু দেখে নেওয়া যাক কি বলেছে জাতীয় শিক্ষানীতি 2020। তাহলে সর্বপ্রথম আমাদের জেনে রাখা দরকার যে চেয়ারম্যান কে ছিলেন। কৃষ্ণস্বামী কস্তুরী রঞ্জন। আর প্রাইম মিনিস্টার হচ্ছেন মিস্টার নরেন্দ্র মোদী। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা কাঠামোকে সংশোধন করেছে, যা 10+2 সিস্টেম। আমরা আগে যেটা পড়াশোনা করেছি 10+2 মানে মাধ্যমিক, তার সাথে 2 বছরের উচ্চ মাধ্যমিক, সেই পুরনো শিক্ষা কাঠামো থেকে 5-3-3-4 পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। একটু পরে আমরা এটার 5-3-3-4 এই যে এটা কি, এটা দেখে একটু অবাক হচ্ছে না? এটাকে আমরা বিস্তারিত আলোচনা করব। এর সাথে একটু দেখে নেওয়া যাক, পূর্বে স্কুল শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক যেটা ছিল 10+2, যা 10 বছরের মাধ্যমিক শিক্ষা এবং 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষাকে চিত্রিত করে, যার পরে শিক্ষার্থীরা স্নাতক এবং উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হতো। তাই তো, এটা ছিল আগের শিক্ষা ব্যবস্থা। এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা চলো দেখা যাক। নতুন ব্যবস্থায় 12 বছরের স্কুলিং থাকবে এবং 3 বছরের অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুলিং থাকবে। ফাউন্ডেশনাল স্টেজ 3 বছর, প্রি স্কুল বয়স হচ্ছে কত, 3 থেকে 6 বছর পর্যন্ত। আর তারপরে হচ্ছে 2 বছর, শ্রেণী 1 থেকে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত, যেটা ওটা হচ্ছে 2 বছর। সেখানে বয়স থাকবে 6 থেকে 8 বছর। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ক্লাস 1-এর একজন ছাত্র, সে ভর্তি হতে চাইছে, তার বয়স কত হওয়া উচিত? তার বয়স থাকবে 6 থেকে 8 বছরের মধ্যে। ম্যাক্সিমামটা এটা 5 বছর হচ্ছে স্বাভাবিক। এদিকে 3 বছর আর এদিকে 2 বছর, 1-2 5 বছর। ম্যাক্সিমাম হচ্ছে 6 থেকে 8 বছর। এই যে প্রস্তুতিমূলক পর্যায়ে 3 বছর, শ্রেণী তৃতীয় থেকে পঞ্চম, বয়স 8 থেকে 11। মধ্যম পর্যায়ে 3 বছরের, এখানে কি হচ্ছে, শ্রেণী ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, বয়স থাকবে 11 থেকে 14 বছরের মধ্যে। আর মাধ্যমিক পর্যায়টা হচ্ছে 4 বছর, বয়স 14 থেকে 18-র মধ্যে। এবার আসি, যেটা আলোচনা করছিলাম একটু আগে, বলছিলাম 5-3-3-4, এই যে এইটা স্কুল সিস্টেম বলতে কি বোঝায়? পাঁচ পাঁচ পাঁচের অর্থটা কি? 5 বছর প্রাক বিদ্যালয় এবং ক্লাস 1 ও 2 সহ ভিত্তিক পর্যায়ে 3 থেকে 8 বছর অবধি বয়সীদের ছাত্র, 3 থেকে 8 বছর বয়সে থাকবে প্রাক বিদ্যালয়ে, ক্লাস 1-2। আর তারপরে 3টে কি বলেছে দেখো, 3টা বলেছে 3 বছর। এখানে ক্লাস 3 থেকে ক্লাস 5 শ্রেণী সহ প্রস্তুতিমূলক পর্যায়ে বয়স থাকবে 8 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীরা। তারপরে হচ্ছে আরেকটা 3 দেখুন,
3 বছর। এটা কি বলেছে? ক্লাস 6 থেকে 8 শ্রেণী পর্যন্ত, অষ্টম শ্রেণী মধ্যম পর্যায়ে। এখানে বয়স হবে 11 থেকে 14 বছর বয়সী ছাত্র। আর যে 4 ছিল, এটা হচ্ছে 4 বছরের। ক্লাস 9 থেকে 12 মাধ্যমিক পর্যায়ের মধ্যে থাকছে। এরা বয়স হবে 14 থেকে 18 বছর বয়সী ছাত্র। ইসরোর প্রাক্তন প্রধান কস্তুরী রঞ্জন সেই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন, যারা নতুন শিক্ষানীতি তৈরি করে এবং 2020 সালের এই নীতিটি 34 বছর বয়সে শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি ন্যাশনাল এডুকেশন পলিসি প্রতিস্থাপন করেছিল, যা 1986 সালে গঠিত হয়েছিল। তাহলে এটাই হচ্ছে 5-3-3-4। এটা আমাদের স্কুলিং সিস্টেম। আগে যেটা আমাদের 10+2 ছিল, মাধ্যমিক প্লাস তার সাথে 2 বছর উচ্চ মাধ্যমিক, এখন সেটা মাধ্যমিকের মধ্যেই চলে এসছে। এই যে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সেটা মাধ্যমিক পর্যায়ের মধ্যেই থাকছে। 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীরা থাকবে এর মধ্যে। স্কুলগুলোকে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে দেখুন। অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুলে 5 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রস্তুতিমূলক ক্লাস বাধ্যতামূলক। সমস্ত ক্লাস 1 প্রবেশকারীদের জন্য স্কুল প্রস্তুতি মডিউল। ন্যাশনাল ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি মিশন। আবার কি বলেছে দেখো, যে 2020-তে বলা হয় যে ভারতীয় এবং আঞ্চলিক ভাষার দিকে পর্যাপ্ত ফোকাস স্থানান্তরিত করতে হবে। নতুন নীতি অনুসারে শিক্ষা ব্যবস্থা সংস্কৃত ভাষাকে মূলধারায় আনতে হবে। আবার কি বলেছে দেখো, বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং শিক্ষাবিদ্যার লক্ষ্য হবে শিক্ষার্থীদের 21 শতকের মূল দক্ষতার সাথে সজ্জিত করার মাধ্যমে। পাঠ্যক্রমের বিষয়বস্তু হ্রাস করে কি দিতে হবে দেখো, প্রয়োজনীয় শিক্ষা, সমালোচনামূলক চিন্তা ভাবনা, অভিজ্ঞতামূলক শিক্ষার উপর বৃহত্তর ফোকাস করতে বলেছে। আবার দেখো পরের পয়েন্টে, বৃত্তিমূলক শিক্ষা স্কুলে 6তম গ্রেড থেকে শুরু হবে। বৃত্তিমূলক শিক্ষা যেটা, এটা ক্লাস 6 থেকে শুরু হবে এবং এতে ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত থাকবে। স্কুল শিক্ষার জন্য একটি নতুন এবং ব্যাপক ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক 2020-21 এনসিআরটি দ্বারা তৈরি করা হবে। এই শিক্ষা ব্যবস্থাটি হবে দক্ষতা ভিত্তিক। কি হবে? সম্পূর্ণ দক্ষতার ভিত্তিতে। এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য শেখার ও উন্নয়ন পরীক্ষা, সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং ধারণাগত স্বচ্ছতার গুরুত্ব প্রদানের জন্য গঠিত হবে। আর কি বলেছে দেখো, নতুন শিক্ষানীতির নির্দেশিকা অনুসারে স্কুল ছাত্রদের শুধুমাত্র 3, 5 এবং 8 এর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র ক্লাস 3, ক্লাস 5 এবং ক্লাস 8 এর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাকি বছরগুলোর জন্য মূল্যায়ন একটি নিয়মিত ও গঠনমূলক শৈলী অনুসরণ করবে। নতুন শিক্ষানীতি উপস্থাপনের পিছনে ধারণাটি হলো শিক্ষা ব্যবস্থাকে আরো নমনীয়, বহুবিভাগীয় এবং সামগ্রিক করা, যা ভারতকে একটি বিশ্বব্যাপী জ্ঞান কেন্দ্র করে তুলবে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রস্তাব অনুসারে ছাত্রছাত্রীদের তাদের ক্লাস 10 চলাকালীন প্রস্থান করার এবং পরে ক্লাস 11 শ্রেণীতে পুনরায় প্রবেশ করার বিকল্পও থাকবে। নতুন নীতিটি শিক্ষার্থীদের অলরাউন্ডার করার জন্য স্কুল জীবনে উদীয়মান পাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত এবং সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর জোর দেবে। পরের পেজে দেখা যাক আর কি বলেছে দেখুন। এনসিআরটি 4 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষার জন্য একটি জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষাগত কাঠামো তৈরি করবে। নতুন দক্ষতা প্রচারের জন্য রাজ্য এবং স্থানীয় সম্প্রদায়গুলি ধাতুর কাজ, বাগান তৈরি করা, মৃৎশিল্প তৈরি, সুতার কাজ, বৈদ্যুতিক কাজ এবং অন্যান্য দৈনন্দিন ও দরকারি কাজের জন্য ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি হলো নতুন শিক্ষা ব্যবস্থার বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। এবং নতুন এডুকেশন পলিসি যেটা আছে 2020 এর লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে কমপক্ষে 50% শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার অধিকারী করা। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের সাথে সাথে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম শিক্ষা মন্ত্রকের দ্বারা প্রতিস্থাপিত হবে। এই নতুন নীতির পিছনে মূল উদ্দেশ্য হলো শেখা এবং শিক্ষার উপর ফোকাস করা। জাতীয় শিক্ষানীতির কাঠামোটা একটু দেখে নেওয়া যাক। প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রেড 12 পর্যন্ত স্কুলের সকল স্তরে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা। ক্লাস 3 থেকে 6 বছরের মধ্যে সমস্ত শিশুর জন্য মানসম্পন্ন প্রাথমিক শৈশব যত্ন
শিক্ষা নিশ্চিত করা, নতুন পাঠ্যক্রম এবং শিক্ষাগত কাঠামো এটাকে চালু করা। প্রধান পরিবর্তনগুলো একটু দেখে নেওয়া যাক। স্নাতক স্তরের জন্য শিক্ষার্থীরা তাদের পছন্দসই কোর্সগুলি 1, 2, 3, 4 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছরের জন্য বেছে নিতে পারে। তারা তাদের কাঙ্ক্ষিত কোর্সগুলি 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রাখতে পারে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেশন, যে কোনো 2 বছরের কোর্স সম্পূর্ণ করার জন্য ডিপ্লোমা এবং তারপর 3 থেকে 4 বছরের ডিগ্রি কোর্স। প্রশ্ন, কেন এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020টি গুরুত্বপূর্ণ? ন্যাশনাল এডুকেশন পলিসি ভারতীয় শিক্ষাকে বাছাই এবং নির্বাচন থেকে মানব উন্নয়নে স্থানান্তরিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে, যা প্রতিটি শিক্ষার্থীকে তাদের সর্বোচ্চ সম্ভাবনার বিকাশ করতে সক্ষম হবে। এবার আগেই বলেছিলাম এটা শুধুমাত্র 2020 এডুকেশন পলিসি সম্পর্কে নয়, আমরা মোটামুটি যে ইম্পর্টেন্ট এডুকেশন পলিসিগুলো আছে ভারতের সেগুলো সম্পর্কে এখানে ভিডিওতে আলোচনা করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। দেখুন 2005 সালের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক যশপাল, প্রধানমন্ত্রী তখনকার ছিলেন মনমোহন সিং। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ এর ফুল ফর্ম, এনসিএফ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। 1975 চেয়ারম্যান ছিলেন রাইস আহমেদ। এনসিএফ 10 বছরের সাধারণ শিক্ষার সাথে 10+2 স্কুল শিক্ষা সুপারিশ করেছিল। সাধারণ বিজ্ঞান 10ম শ্রেণী পর্যন্ত একটি মূল বাধ্যতামূলক বিষয় হওয়া উচিত। এবার দেখে না যাক এনসিএফ 1988 এতে কি বলা হয়েছে। দেখো, যে বিজ্ঞান পাঠ্যক্রমকে শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। এতে বলা হয়েছে যে বিজ্ঞান পাঠ্যক্রমকে শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে, জ্ঞানীয়, আবেগপ্রবণ এবং মনোমোটর ক্ষেত্রে সুনির্দিষ্ট দক্ষতা বিকাশ করতে হবে। আর এই পয়েন্টটা দেখে নেওয়া যাক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000 প্রথমে ইতিহাসকে একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান পরিকল্পনার অংশ করে ইতিহাসের বিকৃতির জন্য বিস্তৃত কাঠামো প্রদান করে। তারপর বোঝা হ্রাসকে তার সাধারণ উদ্দেশ্য করে পাঠ্যক্রম থেকে আপত্তিকর পাঠ্যপুস্তকগুলি সম্পূর্ণরূপে অপসারণের সুবিধা প্রদান করে। এনসিএফ 2000 আর এনসিএফ 2005 এর পার্থক্যগুলো দেখো। এনসিএফ 2000 কি বলেছে? উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা, প্রাথমিক স্তরে পরিবেশ অধ্যয়নের অংশ সুপারিশ করা। আর এনসিএফ 2005 কি বলেছে? বোঝা ছাড়াই শেখার মনোনিবেশ, সিলেবাসে হ্রাস, বয়স উপযুক্ত ধারণাগুলি। এনসিএফ 2000 এর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক জে.এস. রাজপুত। আর এনসিএফ 2009 এর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সি.এল. আনন্দ। এনসিএফ 2009 এর মূল লক্ষ্যগুলো তাহলে একটু আলোচনা করা যাক। এক হচ্ছে শিক্ষার পেশাদারীকরণ, শিক্ষকদের প্রস্তুত করা, শিক্ষায় ওডিএল উন্মুক্ত এবং দূরশিক্ষণ, শিক্ষকদের জন্য বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষকদের জন্য স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা। ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক ফোরাম এনসিএফ 2014 দেশের প্রতিযোগিতার অবস্থা মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ উদীয়মান সমস্যাগুলি অন্বেষণ করার জন্য শীর্ষস্থানীয় বেসরকারি খাতের নেতা, বিখ্যাত চিন্তাবিদ এবং নির্বাচিত সরকারি নেতাদের একত্রিত করবে। এনসিএফ কমিটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। বিশিষ্ট বিজ্ঞানী ও পণ্ডিত অধ্যাপক যশপালের সভাপতিত্বে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটিতে বিভিন্ন শাখার পণ্ডিত, অধ্যক্ষ এবং শিক্ষক, সুপরিচিত এনজিওর প্রতিনিধি এবং এনসিআরটি সদস্য সহ 35 জনের সদস্য অন্তর্ভুক্ত ছিল। এর কাজটি 21টি জাতীয় ফোকাস গ্রুপ দ্বারা সমর্থিত ছিল, যা পাঠ্যক্রমের জাতীয় উদ্বেগ এবং পদ্ধতিগত সমস্যাগুলির প্রধান ক্ষেত্রগুলোকে পাঠ করেন। এনসিএফ 2005 এর প্রয়োজন। শিক্ষাকে তার লক্ষ্য পূরণ করতে নিম্নলিখিতগুলিকে একটি জাতীয় পাঠ্যক্রম তৈরি করতে হবে। বন্ধুরা, আগেই বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, কারণ এখানে বিস্তারিতভাবে ইনফরমেশনগুলো তুলে ধরা হয়েছে। কারণ কেউ যদি পিডিএফটি নিতে চায় তাহলে সেখানে তাকে সেটি প্রোভাইড করা হবে। তার জন্য পুরোপুরি সম্পূর্ণ যে ইনফরমেশন এডুকেশন পলিসি সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট আর কি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি একটু লেন্দি হবে।
তাই একটু সময় নিয়ে দেখবেন, যাতে করে আপনাদের আশা করি উপকারই লাগবে, কারণ এই ইনফরমেশন গুলো প্রাইমারি টেট ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের খুবই উপকারে আসবে। কিছু পয়েন্ট যেগুলো আমি মার্কিং করে দিচ্ছি সেগুলো কাজে লাগবে। আর এর সাথে আরো বিস্তারিত কিছু কোশ্চেন আনসার আছে, যা আমি পরবর্তী যে পিডিএফ গুলো আছে এগুলো যখন আলোচনা করব সেগুলোতে বিস্তারিতভাবে জেনে নেওয়া হবে। চলুন শুরু করা যাক। তো কি আলোচনা করছিলাম? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর যে প্রয়োজন, শিক্ষাকে তার লক্ষ্য পূরণ করতে নিম্নলিখিতগুলিকে একটি জাতীয় পাঠ্যক্রম তৈরি করতে হবে। শিক্ষার জাতীয় ব্যবস্থা একটি জাতীয় পাঠ্যক্রম কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হবে, যাতে একটি সাধারণ কোর্স সহ অন্যান্য উপাদান রয়েছে যা নমনীয় হবে। ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের প্রতি সাড়া দিতে সক্ষম একটি জাতীয় শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করার উপায় হিসাবে একটি পাঠ্যক্রম তৈরি করা, যাতে একাডেমিক উপাদানগুলির সাথে মূল্যবোধেরও একটি সাধারণ মূল নিশ্চিত করা যায়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। একটি প্রাসঙ্গিক, নমনীয় এবং প্রাসঙ্গিক পাঠ্যক্রম থাকা, এগুলো ছিল এনসিএফ 2005-এর প্রয়োজন। উদ্দেশ্যগুলো একটু দেখে নেওয়া যাবে, যেগুলো ইন্টারভিউতে বারবার জিজ্ঞেস করে। এনসিএফ 2005-এর উদ্দেশ্য কি কি? উদ্দেশ্য দেখো, পাঠ্যক্রম শিশুকেন্দ্রিক হওয়া উচিত। আর কি বলেছে দেখো, এটি শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতার পূর্ণতা প্রদান করা উচিত। গ্রহণযোগ্য নীতি এবং মূল্যবোধের কাঠামোর মধ্যে নমনীয়তার জন্য বিধান করা উচিত। পাঠ্যক্রমটি মানুষের জীবনের চাহিদা ও আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত হওয়া উচিত। যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। পাঠ্যক্রমের এসইউপিডব্লিউ এর উপর জোর দেওয়া উচিত। এটি সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় সংহতি প্রচার করতে সক্ষম হওয়া উচিত। এটি সহঅভিজ্ঞতা এবং প্রকাশ এবং শারীরিক বিকাশে সহায়তা করা উচিত। ভালোভাবে সংহত হওয়া উচিত। আরেকটা কি বলেছে, এটি পুরো প্রোগ্রামে ধারাবাহিকতা প্রদান করা উচিত। যোগ্যতা কি বলেছে দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের সাথে নিম্নলিখিত গুণাবলী সংযুক্ত রয়েছে। এই পদ্ধতি এবং সুপারিশ সমগ্র সিস্টেমের জন্য। এর বেশ কয়েকটি সুপারিশ প্রকৃতপক্ষে গ্রামীণ বিদ্যালয়গুলিতে ফোকাস করে। কাঠামোটি দ্রুত পরিবর্তিত পরিবেশ এবং পাঠ্যক্রমের প্রয়োজনীয় পরিবর্তনগুলোতে একীভূত করার প্রয়োজনীয়তার দিকে নজর দিয়েছে। এটি শিখন শেখানো পরিবেশে একটি হাতিয়ার এবং একটি সক্ষমকারী হিসাবে প্রযুক্তি ব্যবহার করার জন্য একটি যুক্তি প্রতিষ্ঠা করেছে। তারপরে কি বলেছে দেখো, কাঠামোটি স্কুল শিক্ষায় পাঠ্যক্রম পুনর্নবীকরণের জন্য শিক্ষক শিক্ষিকার উপর দায়িত্ব দিয়েছে। আর কি বলেছে দেখো, নথিটি বোঝা ছাড়াই শেখার পথ তৈরি করে। আর কি বলেছে, এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তত্ত্বকে প্রচার করে, যা একটি উপায়ে সমাজ ব্যবস্থার বৈষম্য কমাতে সাহায্য করবে। শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনের বিকেন্দ্রীয়করণের উপর জোর দেওয়া হয়েছে। নথিটি একটি উদাহরণপন্থী দলিল হিসাবে আসে, কারণ এটি প্রথমবারের মতো এই নথিটি 21টি বিশেষভাবে বিভিন্ন বিষয়ে উৎপাদিত অবস্থানের দিকে নজর দিয়েছে। এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা, তাই একটু সময় লাগছে, সঙ্গে থাকুন, আশা করি উপকারে লাগবে। এবং যদি ইনফরমেশন গুলো আপনাদের মনে হয় প্রয়োজনীয়, আপনারা এগুলো ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারেন এবং লিখে নিতে পারেন। আবার যদি পিডিএফটির প্রয়োজন হয়, সম্পূর্ণ পিডিএফটি, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, কমেন্টে লিখুন, আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব। কুফল কি বলেছে দেখো, কাঠামোটি নিম্নলিখিত ত্রুটি বা সীমাবদ্ধতার শিকার হয়েছিল। এই যে পরিকল্পনাটি করা হয়েছিল সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। এটি যুক্তি দেওয়া হয় যে নথিটি পর্যাপ্তভাবে ঘোষণা করা হয়নি, যা এটির অসম্পূর্ণ বাস্তবায়নের দিকে পরিচালিত করেছে। আর কি, কাঠামোটি যে একাডেমিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এটি তৈরি করা হয়েছে তা উল্লেখ করে না। আর কি বলেছে দেখো, সম্প্রদায়ের অংশগ্রহণের বিপদ এবং কিভাবে এমন পরিবেশে শিক্ষার মান নিশ্চিত করা যায় সে সম্পর্কে কথা বলে না। সকল বিষয় সকল বয়সের শিশুদের জন্য সর্বজনীন শিক্ষাবিদ্যা হিসাবে গঠনবাদকে প্রজেক্ট করা অবাস্তব। সমস্ত বয়সের জন্য প্রস্তাবিত পরীক্ষার সংস্কারগুলি একটি মূল্যায়নের অন্য ফর্মের সাথে প্রতিস্থাপনের দিকে পরিচালিত করবে এবং বরং মূল্যায়নের অর্থ শিক্ষকদের বোঝাতে হবে।
এরপর দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট একটি কমিশন, কোঠারি কমিশন, 1964 থেকে 66। কমিশনের নাম হচ্ছে কোঠারি কমিশন। কমিশনের অফিসিয়াল নাম হচ্ছে জাতীয় উন্নয়নের জন্য শিক্ষা। যেটা কি দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। প্রতিষ্ঠিত হচ্ছে জুলাই 14, 1964। মোট সদস্য সংখ্যা ছিল 17 জন। চেয়ারম্যান ছিলেন ডক্টর দুলাভ সিং কোঠারি, ডিএস কোঠারি। সদর দপ্তর ছিল নিউ দিল্লি, ভারত। এবার দেখে নেওয়া যাক কমিশনের উদ্দেশ্য। কমিশন কৌশল এবং লক্ষ্য অর্জন এবং উন্নয়ন বা নারী শিক্ষার পরামর্শ দিয়েছে। কমিশন আরো বলেছে যে সামগ্রিক উদ্দেশ্য হওয়া উচিত ছেলে মেয়েদের শিক্ষাগত সুবিধা প্রদান করা। আর কি লক্ষ্য বলেছে, 1976 সালের মধ্যে 6 থেকে 11 বছর বয়সী 100% মেয়েদের তালিকাভুক্ত করা। 1981 সালের মধ্যে 11 থেকে 14 বয়সের গ্রুপে। আচ্ছা, কোঠারি কমিশনের উদ্দেশ্যটা একটু দেখে নেওয়া যাক। কমিশন কৌশল এবং লক্ষ্য অর্জন এবং উন্নয়ন বা নারী শিক্ষার পরামর্শ দিয়েছে। কমিশন বলেছে যে সামগ্রিক উদ্দেশ্য হওয়া উচিত ছেলে ও মেয়েদের শিক্ষাগত সুবিধা প্রদান করা। লক্ষ্য কি, 1976 সালের মধ্যে 6 থেকে 11 বছর বয়সী 100% মেয়েদের তালিকাভুক্ত করা এবং 1981 সালের মধ্যে 11 থেকে 14 বছর বয়সের গ্রুপে এগুলোকে যোগ করা। প্রাথমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা, সাংবিধানিক নির্দেশনা পূরণের জন্য মেয়েদের শিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। আর কি বলেছে, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা কি বলেছে, এই পর্যায়ে মেয়েদের শিক্ষাকে ত্বরান্বিত ও সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালানো উচিত। মেয়েদের জন্য আলাদা স্কুল বা প্রতিষ্ঠার উপর জোর দিতে হবে। তাছাড়া হোস্টেল বৃত্তি এবং বৃত্তিমূলক কোর্সের মতো সুযোগ সুবিধা দিতে হবে। ঘনীভূত কোর্স কি বলেছে, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বোর্ড ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য ঘনীভূত কোর্স শুরু করেছে এবং এই স্কিমটি সফলও হয়েছে। উন্নয়ন কর্মসূচি, চতুর্থ পরিকল্পনার সময় 100% কেন্দ্রীয় সহায়তা সহ নিম্নলিখিত প্রোগ্রামগুলি সুপারিশ করেছে। এক হচ্ছে শিক্ষক কোয়ার্টার নির্মাণ, দ্বিতীয় হচ্ছে মহিলা শিক্ষকদের জন্য পল্লী ভাতা, তৃতীয় হচ্ছে স্কুলের মায়েদের ব্যবস্থা করা, আর চতুর্থ হচ্ছে স্যানিটারি ব্লক নির্মাণ, পঞ্চম হচ্ছে হোস্টেল নির্মাণ, আর ষষ্ঠ হচ্ছে স্কুল ইউনিফর্ম এবং মিড ডে মিল সরবরাহ করা। এই ছিল এইগুলোর সুপারিশ করা প্রোগ্রামগুলির মধ্যে। ধারাবাহিকতা বা দূরত্বের ক্লাস, যারা স্কুল ত্যাগ করেছে এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে দিনের বেলা যোগদানের অবস্থানে নেই, তাদের জন্য বিদ্যমান স্কুল করা যেতে পারে শুরু। কন্টিনিউশন কোর্সগুলি যেমন নিয়মিত ছাত্রদের মতোই হওয়া উচিত, যদিও সময়কাল দীর্ঘ হতে পারে। টেকনিক্যাল ইনস্টিটিউট, মেয়েদের জন্য ইনস্টিটিউটগুলি চালু করা উচিত এবং সরকারকে 5 বছরের জন্য 100% বারবার অনুদান দিতে হবে। পাবলিক কোঅপারেশন, সহযোগিতা পেয়ে স্থানীয় জনসাধারণের সহায়তার লক্ষ্যমাত্রা অর্জন করা যেতে পারে। এক হচ্ছে বেসরকারি বিদ্যালয় স্থাপন করা, স্কুল ভবন স্থাপন, স্বেচ্ছাশ্রমে অবদান রাখা, বিবাহিত মহিলাদের সম্মানিত প্রতিষ্ঠানে শিক্ষাদান ও কাজকে উৎসাহিত করা, মিড ডে মিল, বই এবং ইউনিফর্মের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান। বৃত্তি, বৃহত্তর সংখ্যায় বৃত্তি প্রদানের জন্য বিশেষ জোর দেওয়া উচিত। বিভিন্ন স্কুল পর্যায়ে সমস্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে 50% মেয়ে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারবে। অনগ্রসর এলাকা সুবিধা কি, এইসব এলাকায় মেয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসিক বাসস্থান, বিনামূল্যে পরিবহন ব্যবস্থা এবং নারী শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হয়। এটি গ্রামীণ, অনগ্রসর, পাহাড়ি এবং বিচ্ছিন্ন অঞ্চলের জন্য ভালো। হোস্টেল প্রতিষ্ঠা, গবেষণাগার বা গ্রন্থাগার স্থাপন, প্রকল্প শুরু করার মতো কার্যক্রমের উন্নয়নে সরকার কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থাকে সহায়তা প্রদান করা উচিত। কোঠারি কমিশনের রিপোর্ট ছিল ভারতীয় শিক্ষার সমস্ত দিকগুলির উপর একটি নিপুণ কাজ। কমিশনের জাতীয় চাহিদা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে শিক্ষাগত সমস্যাগুলির একটি বিস্তৃত অধ্যয়ন উপস্থাপন করেছে। কমিশন ভারতীয় জীবনের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দিকগুলোর সাথে শিক্ষাকে যুক্ত করার একটি বাস্তবসম্মত পদ্ধতি তৈরি করেছে। কমিশন পর্যায়ক্রমিক সংশোধন সাপেক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত এবং সম্মানজনক বেতনের স্কেলে সুপারিশ করেছে। এবার উপকার যেমন আছে, কিছু অপকারিতাও রয়েছে।
চলো অপকারিতাগুলো দেখে নেওয়া যাক। বিদ্যালয়ের প্রধানদের অবস্থান কমিশন দ্বারা অনিশ্চিত রাখা হয়েছে। আর কি, কমিশন সংস্কৃত কে আরবি সমতুল্য রেখে ভুল করেছে। শিক্ষার মাধ্যম বিষয়ে কমিশনের মতামত শুধুমাত্র বিরোধপূর্ণই ছিল না, বিতর্কিত ছিল। এই ছিল মোটামুটি যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এগুলো সম্পর্কে আলোচনা। এবার একটু দেখে নেওয়া যাক কিছু কোশ্চেন অ্যান্সার। পূর্বে এই ভিডিওটা শুরু করার সময় আমি বলেছিলাম যে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব যেগুলো প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এক নজরে দেখে নেওয়া যাক। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ত্রিভাষা সূত্র কে প্রস্তাব করেন? 1968 সালে কোঠারি কমিশন। ত্রিভাষা সূত্র কে প্রস্তাব করেন? 1968 সালে কোঠারি কমিশন। কালারটা মনে হচ্ছে একই হয়ে যাচ্ছে না, এখানেও রেড কালার, তার সাথে রেড কালার, একটু কালারটা চেঞ্জ করা যায়। 1964 থেকে 66 সালে শিক্ষা কমিশনের সংস্করণ কি? এবার ঠিক আছে, কোঠারি কমিশন 1964 সালে গঠিত হয়েছিল 14 জুলাই। 14 জুলাই 1964-তে গঠিত হয়েছিল। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলে, ত্রিভাষা সূত্র কে প্রস্তাব করেন? 1968 সালে কোঠারি কমিশন, এটা হচ্ছে উত্তর। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, দেখো 1964 সালে শিক্ষা কমিশনের সংস্করণ, দ্বিতীয় সংস্করণ কি? কোঠারি কমিশন, এটা গঠিত হয়েছিল 14 জুলাই 1964। শিক্ষার বৃত্তিমূলকরণের বিষয়ে কোঠারি কমিশন 1964 থেকে 66 এর মতামত কি ব্যাখ্যা করেছিল? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছিল দেখো, এই পর্যায়ে মোট নথিভুক্ত প্রায় অর্ধেককে কভার করার জন্য মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমূলকরণ এবং বৃত্তিমূলক কোর্স সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে জোর দিয়েছিল। কোঠারি কমিশন কে প্রবর্তন করেন? একটু আগেই বললাম, ডিএস কোঠারি বা দৌলত সিং কোঠারি। 1964 সালে কোঠারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর দৌলত সিং কোঠারি। ও কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের সরকারকে বিদ্যালয় শিক্ষার ব্যবস্থায় সাহায্য করার জন্য উপদেশ দেওয়ার জন্য 1961 সালের 1 সেপ্টেম্বর ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি গঠন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এনসিআরটি কখন গঠন করা হয় আর এটার এই ফুল ফর্মটা, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ গঠনের উদ্দেশ্যাবলী। রাষ্ট্রীয় শৈক্ষিক অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ কি বলেছে দেখো, 1961 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক স্থাপিত একটি সংস্থা যাতে বিদ্যালয় শিক্ষার সাথে জড়িত কার্যকলাপে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারকে পরামর্শ প্রদান করা, এক সমগ্র ভারতের বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য। দ্বিতীয় হচ্ছে বিদ্যালয় শিক্ষা ও শিক্ষণ বিষয়ে গবেষণা করা ও গবেষণালব্ধ ফলের প্রয়োগ করা। আর কি বলেছে দেখো, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও কৌশল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা ও মানব সম্পদ উন্নয়নে তার প্রয়োগ করা। আন্তর্জাতিক স্তরে বিদ্যালয়ে শিক্ষার অবস্থা সম্পর্কে অবগত থাকা এবং ভারতের বিদ্যালয় শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ রাখা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করে এবং সহায়তা করেন। ভারতের 5টি রিজিনাল ইনস্টিটিউট, ভূপাল, আজমির, মহীশূর, ভুবনেশ্বর এবং শিলং। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের 5টি রিজিনাল ইনস্টিটিউট, ভূপাল, আজমির, মহীশূর, ভুবনেশ্বর এবং শিলং। জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ কি বলেছে দেখো, প্রথম পয়েন্টটা, জাতীয় শিক্ষার অগ্রগতি, বিদ্যালয় শিক্ষায় রাজ্যগুলি তথা সমগ্র দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রতি 5 বছর অন্তর এনসিআরটি জাতীয় সমীক্ষা অল ইন্ডিয়া এডুকেশন সার্ভে প্রকাশ করে। জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা এনসিআরটি বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশ করে। এই যে আমাদের সাবজেক্টের যে বইগুলো প্রাইমারি টেটের বাচ্চাদের জন্য ক্লাস 1 থেকে 5, এগুলো সব এনসিআরটি দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষণে বিষয়ে মনোবিজ্ঞানকে ভিত্তি করে সংস্থা গবেষণা ভিত্তিক কাজ করে এবং এই গবেষণালব্ধ ফল ভারতের বিভিন্ন স্থানে প্রয়োগ করে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করে। আর কি করে, শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য ব্যবস্থাও করে এনসিআর। উচ্চ মাধ্যমিক শিক্ষার পর 4 বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এই সংস্থায়। আবার স্নাতকোত্তরের পরে 1 বছরের প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। জাতীয় শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা বিশেষজ্ঞ কমিটির সাহায্যে সারা দেশের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম রচনা করে এবং বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সরকার ও বোর্ড সেই পাঠ্যক্রম নির্দেশ মেনে চলে। তাহলে এনসিআরটি যা বলে দেবে তাই আমাদেরকে মেনে চলতে হবে। এনসিআরটি কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে প্রত্যক্ষভাবে পরিচালনা করে থাকে। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত, যেমন শিক্ষণ, অনগ্রসরদের শিক্ষা, নারী শিক্ষা মূল্যায়ন, শিশু মনোবিজ্ঞান,
শিক্ষা প্রশাসন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠান গবেষণায় উৎসাহ দান করে এবং গবেষণালব্ধ ফল প্রকাশ করে। প্রাইমারি টিচার, জার্নাল অফ ইন্ডিয়ান এডুকেশন, স্কুল সায়েন্স, ইন্ডিয়ান এডুকেশন রিভিউ, ভারতীয় আধুনিক শিক্ষা ইত্যাদি নামে প্রতিষ্ঠান বেশ কয়েকটি উচ্চমানের জার্নাল প্রকাশ করে। এছাড়াও প্রকাশ করে নির্দেশ ও বুলেটিন। এই প্রতিষ্ঠান জাতীয় মেধা অন্বেষণ, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, জওহরলাল নেহরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদিরও আয়োজন করে। বা সংক্ষেপে এনসিআরটি 1961 সালে 1 সেপ্টেম্বর গঠন করা হয়। এনসিআরটি এর আগে দেশের মাধ্যমিক শিক্ষা উন্নয়নের সাথে অল ইন্ডিয়া কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন গঠন করা হয়েছিল। অতঃপর ডাইরেক্টরেট অফ এক্সটেন্সিভ প্রোগ্রাম ফর সেকেন্ডারি এডুকেশন, ডিইপিএসি নামে আরও একটি বিভাগ গঠিত হয়েছে। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। এনসিআরটির গঠনের যে সদস্যগুলি রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এক হচ্ছে সকল প্রদেশের শিক্ষামন্ত্রী। এনসিআরটির সভাপতি পদ অলংকৃত করেন মাননীয় মানব সম্পদ উন্নয়নের দপ্তরের কর্মী। এছাড়া এই সভায় সদস্য হলেন সকল প্রদেশের শিক্ষামন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষা বিভাগীয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সভাপতি, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান, ভারতীয় মুখ্য 4টি বিশ্ববিদ্যালয়ে 4 জন উপাচার্য, কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক, জাতীয় পরিকল্পনার এসব সদস্য, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন সংস্থার সভাপতি, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধিকর্তা, কেন্দ্রীয় সরকার মনোনীত 6 সদস্য, 4 জন শিক্ষক, সরকার নির্বাচিত একটি সম্পাদক, সাধারণ সভার একজন মনোনীত অধিকর্তা। সাধারণ সভা ছাড়াও আছে পরিচালনা সমিতি। এই সমিতির সদস্যকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সভাপতি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সহসভাপতি, সাধারণ সমিতির অধিকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার উৎসাহী 4 জন, 2 জন শিক্ষক, অর্থ মন্ত্রকের একজন সদস্য, এনসিআরটির সম্পাদক, সাধারণ সমিতির 3 জন সদস্য, একজন সহকারী অধিকর্তা। এই 4টি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে: আজমির, ভোপাল, ভুবনেশ্বর এবং মাইসোর। এনসিআরটির উদ্দেশ্যাবলী কি? ভারতের সমগ্র বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। আর কি? বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা ও গবেষণালব্ধ ফল প্রয়োগ করা, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও কৌশল বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং মানব সম্পদ উন্নয়নে তার প্রয়োগ করা। আন্তর্জাতিক স্তরে শিক্ষার অবস্থা আরো সম্পর্কে অবগত থাকা ও ভারতের বিদ্যালয় শিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ রাখা। এইগুলো কিছু পয়েন্ট রয়েছে, এগুলো একটু আগেই বললাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশে সহায়তা করা। একটু আগে বলেছিলাম ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, সেটা নয়, মাধ্যমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশে সহায়তা করা। এনসিআরটির কার্যাবলী: বিভিন্ন বিষয় স্তরে পাঠ্যচর্চা মূল্যায়ন, শিক্ষার মান নির্ধারণ, শিশু মনোবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ইত্যাদি বিষয়ে গবেষণার কাজ পরিচালনা করা। বিদ্যালয়ের বিভিন্ন স্তরে শিক্ষার ক্ষেত্রে উন্নত ধরনের শিক্ষণ প্রণালী ও শ্রেণী শিক্ষা মান উন্নয়নের দিকে যথেষ্ট নজর রাখা। শ্রেণী শিক্ষা প্রাথমিক টেট বা প্রাথমিক ইন্টারভিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি শ্রেণী শিক্ষা। এনসিআরটি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশ করা। এই পুস্তক সিবিএসই এর শিক্ষার্থীদের পাঠ্য হিসাবে বিবেচিত হয়। এগুলো আরো কিছু পয়েন্ট রয়েছে। বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ এনসিআরটি দ্বারা পরিচালিত হয়। এনসিআরটি এই 4 বছরের সেকেন্ডারি ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে উচ্চ মাধ্যমিক স্তরের +2 বিজ্ঞান ও অঙ্ক নিয়ে পাশ করা শিক্ষার্থীরা। প্রতিটি রিজিনাল কলেজে ব্যবস্থা আছে। স্নাতক শিক্ষকদের জন্য 1 বছরের সেকেন্ডারি টিচার এডুকেশন প্রোগ্রাম পরিচালনা করে। শিক্ষার মাধ্যমে 18 মাসের সেকেন্ডারি টিচার এডুকেশন প্রোগ্রাম আছে, বিজ্ঞান মেধা পরিচালনা করে থাকে। তো বন্ধুরা, এইগুলো ছিল মোটামুটি এনসিআরটির প্রধান কার্যাবলী। অনেক পয়েন্ট আশা করি মিস করে গেছি, তো সম্পূর্ণ বলা তো এই ভিডিওতে সম্ভব নয়, এমনিতেই এটা খুব লেন্দি হয়ে গেছে ভিডিওটি। তো আশা করব পরের পাঠে আরো কিছু গুরুত্বপূর্ণ যে কমিশনগুলো রয়েছে সেগুলো তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করব এরকম আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রাথমিক টেট ইন্টারভিউর প্রস্তুতির আরেক ধাপে এগিয়ে যান। ধন্যবাদ।